তো কিউআর কোড স্ক্যান করেই যখন এই ক্লাসটিতে চলে এসছো, তাহলে তোমাকে বলবো ইনশাআল্লাহ এই ক্লাসটি তোমার পাঞ্চুয়েশন জীবনের লাস্ট ক্লাস হবে, আমি আশা করছি। আচ্ছা, তো প্রথমত তোমরা যারা এখনো বইটি ওপেন করোনি, তোমরা বইটি অবশ্যই তোমাদের পাশে নিয়ে রাখবে। কারণ এই বই থেকেই আমরা মূলত আজকের ক্লাসটি কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। দেখো, পাঞ্চুয়েশন এই টপিকটি তোমাদের পরীক্ষায় আসে কোয়েশ্চেন নাম্বার 9 এ। আচ্ছা, তার আগে আমি একটু কথা বলিনি, সেটা হচ্ছে এই ক্লাসটা মূলত আমরা যারা এসএসসি শিক্ষার্থী আছি তারাও পড়তে পারবে। একই সাথে যারা আমরা এইচএসসি শিক্ষার্থী রয়েছি তারাও কমপ্লিট করতে পারবে। কেন এইচএসসির কথা বললাম? কারণ তোমরা এইচএসসির পর কিন্তু এইচএসসিতে যাবে ইনশাআল্লাহ। তো সেইখানে তোমরা একই ফর্মুলা ইউজ করলে তুমি কিন্তু ওই টপিকটাও কিন্তু কমপ্লিট করতে পারো ইনশাআল্লাহ। ওকে, এখন দেখো এখানে আছে অ্যাকর্ডিং টু নিউ সিলেবাস, অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের যে নতুন সিলেবাস দেওয়া হয়েছে ওই সিলেবাসের আলোকে মূলত আমরা আজকে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। এই টপিকটি পরীক্ষা আসবে কোয়েশ্চেন নাম্বার 9 এ। পাঞ্চুয়েশন এটার ব্যবহার থাকবে 5টা, আসলে 5টা থাকে না, কম বেশি হয়, এটা আমরা ফলো করব না। এখানে মার্কস থাকবে হচ্ছে 5। তবে এখানে 5 আউট অফ 5 পাওয়ার জন্য তোমাকে 3টা টেকনিক ফলো করলে যথেষ্ট। তবে আজকে আমরা 2টা টেকনিক নিয়ে আলোচনা করব। 3 নাম্বার টেকনিক যেটা আছে সেটা সবাই পারবে আশা করছি। আচ্ছা, একটু বলেই দিই 3 নাম্বার টেকনিকটা কি। যেমন এই যে ডু, হ্যাঁ, এই ডু কে ডু নট যদি লিখি তাহলে এটা শর্ট ফর্ম ডোন্ট হবে। এইভাবে এগুলো তো সবাই পারে। এটাই মূলত টেকনিক 3। ওকে, ওটা আজকে আমরা পড়াবো না। আমরা মূলত টেকনিক 1 এবং টেকনিক 2 নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তবে হ্যাঁ, আজকের যে টেকনিক গুলো আমরা জানবো এটার পরে যদি কেউ বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে? অবশ্যই বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো চলো মূল আলোচনায় চলে যাই। তো আমরা বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করলে আমরা দেখতে পাই যে আমাদের ৬টি পাঞ্চুয়েশন মার্কস থেকে আমাদের কি আসে? কোয়েশ্চেন গুলা করা হয়। কয়টি ভাইয়া? ৬টি। তো এই ৬টি পাঞ্চুয়েশন মার্কস কোনগুলি? দেখি আমরা। ইউজ অফ ফুল স্টপ, ইউজ অফ কোয়েশ্চেন মার্ক, কমা, ইনভার্টেড কমা, এক্সক্লামেশন মার্ক আর হচ্ছে অ্যাপোস্ট্রফি। এই ৬টা থেকে বারবার আমাদের কোয়েশ্চেন এসে থাকে। ঠিক আছে? তো চলো মাত্র ২টি টেকনিকের মাধ্যমে পাঞ্চুয়েশন আমরা কমপ্লিট করে ফেলি। ঠিক আছে? টেকনিক 1, টেকনিক 1 এর মধ্যে মূলত আমাদের কি আলোচনা করা হয়েছে? টেকনিক 1 এ মূলত আমাদের কিছু শব্দ মাথায় রাখতে হবে। যেমন স্যার, ম্যাডাম, ওহ, ওকে, রিয়েলি, রিমেম্বার, গুড মর্নিং, ওয়েল, হাই, হ্যালো, ওয়েল, এই শব্দগুলা তোমরা একটু মুখস্থ করো। জাস্ট মুখস্থ, বুঝার কিছুই নাই, মুখস্থ। ঠাড়া মুখস্থ করবা, ঠিক আছে? দেন আমাদের আরো আছে থ্যাংক ইউ, ফাইন, দেন, ইউস, নো, আই সি, এক্সকিউজ মি। এই টোটাল শব্দগুলা তোমরা কি করবে? জাস্ট খাতায় নোট করবে, দেন মুখস্থ করে নিবে। ঠিক আছে? তো দেখো, আমরা টেকনিক গুলা কি আমরা জানলাম উপরোক্ত শব্দগুলা। এই উপরোক্ত শব্দগুলি যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখো এবং এরপরে যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডটার প্রথম লেটারটা যদি স্মল লেটার দেখো, তাহলে উপরোক্ত শব্দগুলো পরে তুমি ডেফিনিটলি বসাবা কমা। কথা বুঝতে পারছি ভাইয়া? ইজি না বিষয়টা? যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি যে এক্সকিউজ মি। দেখো এখানে এই যে এক্সকিউজ মিটা এটা আমাদের এখানে আছে না? উপরোক্ত শব্দের মধ্যে আছে না? আচ্ছা, যদি থেকে থাকে তাহলে দেখো পরবর্তী যে ওয়ার্ডটা এই ওয়ার্ডটার প্রথম লেটার এই যে এসটা, এই এসটাকে বড় হাতের না ছোট হাতের? ইয়েস, ছোট হাতের। যদি ছোট হাতের থেকে থাকে তাহলে কি হবে? কমা হবে। এতটুকু বুঝছি? আচ্ছা দেখো, উপরোক্ত শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে এবং এরপরে যদি তোমার স্মল লেটার না থেকে ক্যাপিটাল লেটার থাকে, মানে পরবর্তী যে ওয়ার্ডটা থাকবে উপরোক্ত শব্দগুলোর পরে ওই ওয়ার্ডটার প্রথম লেটারটা যদি ক্যাপিটাল লেটার থাকে, এই যে ক্যাপিটাল লেটার, তাহলে উপরোক্ত শব্দগুলোর পরে কি বসবে? ফুল স্টপ। যেমন ভেরি ওয়েল। এখানে দেখো এই যে ভেরি ওয়েলটা উপরোক্ত কথা আছে দেখি তো, এই যে দেখছো? ভেরি ওয়েল। এরপরে কি? দেয়ার। দেয়ার এর টিটা কি কি হাতের? ক্যাপিটাল লেটার। যদি ক্যাপিটাল লেটার হয় তাহলে উপরোক্ত শব্দগুলোর পরে কি বসেছে? ফুল স্টপ। বিষয়টা ইজি না ভাইয়া? আচ্ছা, এরপরে দেখো শুধুমাত্র যে রিয়েলি শব্দটা, এই রিয়েলি শব্দটার পরে সবসময় কি বসে? নোট অফ এক্সক্লামেশন মার্ক বসে। আমরা কি বুঝছি? যেমন আমরা একটা রিয়েলি শব্দটা দেখছি, দেন আমরা এখানে কি বসিয়ে দিয়েছি? নোট অফ এক্সক্লামেশন মার্ক। কথা কি বুঝতে পারছি? দেখো এরপরে এই যে আইটা এটাতে আমি বড় হাতে দিয়েছি। আই যখন কোনো সেন্টেন্সের মধ্যে একা বসবে, কি ভাইয়া? একা। যেমন আমি যদি বলি আই অ্যান ইন মানে প্রিপোজিশন, তখন আইটা যদি বসে তখন আইটা ছোট হাতেরই হবে। আমি যদি শুধু বলি আই একা, তাহলে কখনো আইটা তুমি ছোট হাতে লিখতে পারবে না। এজন্য বলেছি আই সবসময় ক্যাপিটাল লেটার হয়। যেমন আমি যদি বলি দেন, ঠিক আছে? দেন আমি কি লিখছি? আই। এই দেখো আইটাকে আমরা বড় হাতে লিখছি না ছোট হাতের?
ইয়াস, বড় হাতে লিখেছি। কারণ আই একা থাকলে সবসময় কি হয়? বড় হাতে হয়। তোমরা কি বুঝতে পারছো? এরপর দেখো সকল নাম। ঠিক আছে ভাইয়া? সকল নাম কি হাতের হয়? বড় হাতের লেটার দিয়ে লিখতে হয়। কিভাবে? যেমন হাই, দেন আমরা দেখছো আমরা বলছিলাম উপযুক্ত শব্দগুলোর পরে যদি কোনো শব্দ থাকে যেমন ক্যাপিটাল লেটার থাকে। দেখছো? এই যে যেটা কি লেটার? ক্যাপিটাল লেটার। তাহলে উপযুক্ত শব্দগুলোর পরে কি বসে? ফুল স্টপ। কিন্তু নামের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। কিন্তু নামের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। ঠিক আছে ভাই? এটা একটু মাথায় রাখবে যে আমরা উপরোক্ত শব্দগুলো দেখেছি কিন্তু এরপরে নাম দেখেছি। এরপরে আমরা কি বসিয়ে দিব সোজা? মুখস্থ, কমা বসিয়ে দিব। এটা মুখস্থ। এটা খাতার মধ্যে লিখে রাখো যে উপরোক্ত শব্দগুলো পরে যদি নাম থাকে তাহলে কমা বসবে। মুখস্থ। ঠিক আছে ভাইয়া? তাহলে বুঝতে পারছো যে নামের ক্ষেত্রে সবসময় আমাদের বড় হাতের লেটার ইউজ করতে হবে। আচ্ছা, এরপর দেখো ২ টা লাইন, "মে আই কাম ইন? হাউ ইজ ইউর ফাদার?" এই ২ টা লাইন মুখস্থ করে রাখবে। ঠিক আছে? আ এই ২ টা লাইনের পরে সবসময় কি বসে ভাইয়া? সবসময় মাথায় রাখবে মুখস্থ। এই ২ টা আ লাইনের পরে সবসময় আমাদের কমা ব্যবহার করতে হবে। যেই অবস্থায় থাকো কি ব্যবহার করতে হবে? কমা। এদেশের জন্য স্পেশালি। ঠিক আছে? যেমন "মে আই কামিং?" ঠিক আছে? এই শব্দগুলো আছে না? দেন দেখো আমরা উপরোক্ত শব্দগুলোর পরে কি আসলে দেখার দরকার নেই। আমরা জাস্ট কমা বসিয়ে দিলে হবে। এরপর দেখো "হাউ ইজ ইউর ফাদার?" দেন আমরা কি বসিয়ে দিব? কমা। তাহলে তোমরা কি ভাইয়া টেকনিক 1 টা বুঝতে পারছো? টেকনিক 1 এর মূল বিষয় হচ্ছে এই শব্দগুলো। এই শব্দগুলা তোমরা যারা পুরা মুখস্থ রাখতে পারবে, দেখবা তোমাদের টেকনিক 1 টা বুঝা তোমাদের জন্য খুবই কি ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো চলো আমরা টেকনিক 2 তে চলে যাই। টেকনিক 2, টেকনিক 2 তে মূলত আমাদের ন্যারেশন যে ইনভার্টেড কমা ন্যারেশন এর মধ্যে বসে ওটা আমাদের জানতে হবে। ঠিক আছে? তো দেখো কোন বক্তার বক্তব্য ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচটি ইনভার্টেড কমা দিয়ে ঘিরে দিতে হয়। তো সবার ১ম এ আমাকে জানতে হবে যে রিপোর্টেড স্পিচটা কি? দেখো আমি বললাম যে হি সেড আই ইট রাইস। এই জায়গার মধ্যে এই যে হি সেড কোনটা? এই যে হি সেড। এই হি সেডটা কি ভাইয়া? হি সেডটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব কোনগুলা তুমি কি বুঝতে পারছো? যারা ন্যারেশন করেছো তারা অবশ্যই এটা পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর এই যে আই ইট রাইস, এই আই ইট রাইসটা কি ভাইয়া? আই ইট রাইসটা হচ্ছে তোমার রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচটা তোমরা কি সবাই বুঝতে পারছো ভাইয়া? যদি না বুঝে থাকো আমায় কমেন্টে জানাও, আমি ইনশাআল্লাহ তোমাকে বুঝিয়ে দেব। ঠিক আছে? তো দেখো আমরা মূলত কি জানবো দেখো, আমরা এখানে বলছি আবার রিপিট করি, কোন বক্তার বক্তব্য ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচটি সবসময় ইনভার্ট কমা দিয়ে ঘিরিত হবে। মানে কোনটা? এই যে রিপোর্টেড স্পিচ এইটা সবসময় কি করতে হবে? ইনভার্টেড কমা দিয়ে ঘিরিতে হবে। তাহলে আমি একটা এক্সাম্পল দেই। যেমন আমি বললাম, "I was just coming to see you," said the youth. এখন দেখো এই জায়গার মধ্যে দেখো আমরা এই যে "I was just coming to see you" এটা পুরোটা রিপোর্টেড স্পিচ না? যদি রিপোর্টেড স্পিচ হয়ে থাকে তাহলে আমরা অ্যান্সারের ক্ষেত্রে কি লিখবো? "I was just coming to see you." দেখছো আমরা পুরোটা কি দিয়ে ঘিরে দিয়েছি? ইনভার্টেড কমা দিয়ে ঘিরে দিয়েছি। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো আমরা বাকি অংশটা সোজা বসিয়ে দিয়েছি। শেষে ফুল স্টপ হবে। ক্লিয়ার? তোমরা কারা এই জিনিসটা বুঝতে পারছো বলো? কমেন্ট করে আমাকে জানাও। ঠিক আছে? তাহলে আমরা টেকনিক 2 বুঝতে পারছি। এবার চলো আমরা এই যে আমরা টেকনিক 1 শিখলাম কত? টেকনিক 1 এবং টেকনিক 2 এই ২ টা টেকনিকের মাধ্যমে আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি চলো। তো আজকে দেখো আমরা ন্যারেশন টাইপ অফ পাঞ্চুয়েশন এর এমন কিছু টেকনিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এটা দেখার পরে এমন কেউ থাকবে না ইনশাআল্লাহ যে ভাইয়া আমি ন্যারেশন টাইপ অফ পাঞ্চুয়েশন পারি না। নেভার। ঠিক আছে ভাইয়া? তো দেখো একটু খেয়াল করো আমাদের যে জিনিসগুলো জানতে হবে তা হচ্ছে এই যে হি সেড আই ইট রাইস এখানে আমি একটা কি সেন্টেন্স লিখেছি। দেখো আমাদের মূলত রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ চিনতে হবে। কোনটা রিপোর্টেড ভার্ব আর কোনটা কি রিপোর্টেড স্পিচ। তা দেখো এখানে আর হবে ভাইয়া, সরি মিস্টেক, দাঁড়াও, এখানে আর হবে আর রিপোর্টেড স্পিচ। ঠিক আছে ভাইয়া? তো দেখো এখানে এই যে হি সেড ঠিক আছে যেটার মধ্যে কমা কোটেশন নেই ওটা হচ্ছে আমাদের কি রিপোর্টিং ভার্ব। তাহলে ভাইয়া আমরা কি সারা জীবনের জন্য বুঝতে পারছি যে রিপোর্টিং ভার্বগুলা কোনগুলা? দেন দেখো আই ইট রাইস যেটার মধ্যে কমা কোটেশন আছে ওটাকে আমরা বলতে পারি কি রিপোর্টেড স্পিচ। একটা কথা মনে রাখবা, কখনো রিপোর্টিং ভার্বের মধ্যে কমা কোটেশন হয় না, হয় না, হয় না। সব সময় রিপোর্টেড স্পিচের মধ্যে কমা কোটেশন বসাতে হবে। তাহলে যে সকল সেন্টেন্সের মধ্যে আমরা সেট দেখবো ওই সেন্টেন্সের মধ্যে কি আমরা কখনো কমা কোটেশন বসাবো? নেভার। ঠিক আছে ভাইয়া? তাহলে দেখো আমি বলেছি যে কোন বক্তার বক্তব্য ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচে ইনভার্ট কমা দিয়ে ঘিরিতে হয়। এই যে এটাকে বলে কি রিপোর্টেড স্পিচ। দেখো আমি এখানে ইনভার্ট কমা দিয়ে কি
ঘিরে দিয়েছি। ভাই আমরা কি বুঝছি বিষয়টা? তো চলো আমরা মূল আলোচনা চলে যাই। একটা টেকনিক মনে রাখবা। দেখো তুমি যদি কোন একটা লাইনের মধ্যে এই যে said, answered আ উত্তর দিল, said অর্থ বলা, replied উত্তর দেওয়া, ask জিজ্ঞাসা করা। এই শব্দগুলো যদি কোন সেন্টেন্সের মধ্যে দেখো তাহলে অবশ্যই কি ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। কি ইনভার্টেড কমা ভাইয়া? ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া এই যে এই সেটটা তোমাদের পরীক্ষায় সবচাইতে বেশি আসে। এটা আমি একটু মার্কস করে দিয়ে দিলাম। ঠিক আছে ভাইয়া? তো প্রশ্ন হচ্ছে এই যে ডাবল ইনভার্ট কমা এটা কত ভাবে বসতে পারে? দেখো এই ডাবল ইনভার্ট কমা হচ্ছে ২ ধরনের। এটা হচ্ছে একটা প্যাটার্ন, ঠিক আছে? বসার এটা একটা প্যাটার্ন। আর দেখো এই যে বসছে না এটা একটা প্যাটার্ন। ২ টার মধ্যে পার্থক্যটা কি? এখানে কিছুই না, শুধু কমাটা এর সাথে বসছে আর কোন সময় কমাটা ১ম এ বসে। কিভাবে বসে চলো একটু দেখে নিই। যেমন পরীক্ষায় থাকতে পারে I eat rice replied she। দেখো এই যে রিপ্লাইডটা, এই রিপ্লাইড যে কথা, এই সেড একই কথা না? মানে এই শব্দগুলো থাকলে তো আমাদের কমাগুলো বসবে না, একই তো কথা। তাহলে দেখো এতটুক পর্যন্ত আমাদের একটা অংশ, এতটুক পর্যন্ত কি একটা অংশ। আর এই যে এতটুক পর্যন্ত কিন্তু আমাদের আরেকটা অংশ। ক্লিয়ার ভাইয়া? তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কি দেখো এখানে রিপ্লাইড, সেড, অ্যানসার যা কি থাকুক না কেন এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বে কখনো ইনভার্ট কমা বসে না। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে পাশেটা কি রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা নিঃসন্দেহে বসিয়ে দেই আই ইট রাইস এর ক্ষেত্রে কি বসিয়ে দিয়েছি? ইনভার্ট কমা বসিয়ে দিয়েছি। দেন আমরা এই যে আই ইট রাইসটা কিন্তু এই যে রিপোর্টিং ভার্বের আগে বসতে দেন। এই কারণে আমরা এখানে কমা বসিয়েছি। কিন্তু একই সেন্টেন্সটা যদি আমাদের এই যে রিপোর্টিং ভার্বটা আমরা যদি বাক্যের প্রথমে থাকে যেমন she replied তাহলে কিন্তু আমরা কমাটা কোথায় বসাবো? এই যে ভাইয়া এই যে প্রথমে কমাটা বসাবো। ঠিক আছে ভাইয়া? তুমি কি বুঝতে পারছো পুরো বিষয়টা? তাহলে দেখো এখানে আমরা রিপোর্টেড স্পিচ এর মধ্যে কমা কোটেশন বসিয়েছি। দেন আমরা বাকি অংশটা বসিয়ে দিয়েছি সেম। দেন আমরা দেখো এখানে she replied এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব তাহলে এটার মধ্যে কি কোনো কমা কোটেশন বসবে না। দেন দেখো আমরা বাকি অংশটার মধ্যে রিপোর্টেড স্পিচ এর মধ্যে কমা কোটেশন বসিয়ে দিয়েছি। ঠিক আছে ভাইয়া? এতটুক কি ভাইয়া তোমরা বুঝছো? যদি এতটুক বুঝা থাকো ইনশাআল্লাহ আমি তোমাদের বুঝিয়ে ছাড়বই ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? বুঝতে হবেই মাস্ট ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ ভরসা। দেখো একটা নোট খেয়াল রাখবা, যদি কোনো সেন্টেন্সে কোয়েশ্চেন হয়, ধরো একটা সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে এই যে কমা জায়গাগুলো আছে না? হ্যাঁ? এই যে কমা, এই কমার জায়গায় আমরা কি বসাবো? আমরা কোয়েশ্চেন মার্ক বসাবো। যেমন যদি কোনো সেন্টেন্সে কোয়েশ্চেন মার্ক হয় তাহলে আমরা এইভাবে লিখবো, এই যে এইভাবে। কোনভাবে? এই যে এইভাবে লিখবো। ঠিক আছে ভাইয়া? দেখো যেমন ডু ইউ ইট রাইস? তুমি কি ভাত খাবে? দেখো এখানে আমরা কি ফুল স্টপ বা কমা বসিয়েছি? না। এখানে ফুল স্টপ তো কখনোই বসবে না। যদি আমরা এই অংশটা প্রথমে থাকে, ঠিক আছে? তাহলে আমরা কি বসিয়েছি? কোয়েশ্চেন মার্ক। কেন? কারণ এটা দ্বারা প্রশ্ন করা হইছে। এইজন্য আমরা কি বসিয়েছি? কোয়েশ্চেন মার্ক বসিয়েছি। এটা একটু খেয়াল রাখবা। ঠিক আছে ভাইয়া? দেন একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। দেখো আমরা যত ধরনের ন্যারেশন টাইপ অফ পাঞ্চুয়েশন করেছি বা ন্যারেশন করেছি বেশিরভাগ সময় আমাদের কয়জন কথা বলছিল? ২ জন। আমরা মনে করি প্রথম জনের নাম হচ্ছে এ, দ্বিতীয় জনের নাম হচ্ছে বি। ঠিক আছে ভাইয়া? তো দেখো এখানে এ ব্যক্তি একবার কথা বলছে, বি ব্যক্তি আবার আরেকবার কথা বলছে। এরপর দেখো এ ব্যক্তি পরপর কয়বার কথা বলছে? ২ বার। তাহলে আমরা এই যে আমাদের সেন্টেন্সটা থাকবে এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখব কার কথাটা কখন বসছে। ঠিক আছে ভাইয়া? দেখো এই ব্যক্তি যখন একবার কথা বলছে তাহলে আমি একটা কথার মধ্যে কি দিয়েছি? কোটেশন দিয়েছি। দেন বি ব্যক্তি একবার একটা কথা বলছে এইজন্য আমরা কি দিয়েছি? এজন্য আমরা কোটেশন দিয়েছি। কিন্তু এ ব্যক্তি আবার পরপর ২ টা কথা একবার বলছে। সরাসরি মাঝখানে কিন্তু অন্য কেউ কথা বলে নাই। তাহলে দেখো আমরা কি এখানে আলাদা, আলাদা দিয়েছি? নো। আমরা কিন্তু পরপর ২ টার মধ্যে কি ইনভার্টেড কমা বসিয়ে দিয়েছি। তাহলে ভাইয়া তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? ভাইয়া এটা পুরা মুখস্থ। প্রয়োজনে নোট করে ফেলো। ঠিক আছে? পজ দিয়ে নোট করে ফেলো বিষয়টা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা অনুযায়ী দেখো আমরা কিভাবে আমাদের এই বোর্ড কোয়েশ্চেনটা সলভ করি। দেখো সিলেট বোর্ড ২০১৯ এখানে একটা প্রশ্ন আসছিল এমন ন্যারেশন টাইপের পাঞ্চুয়েশন। চলো ভাবো মনে করো যে আমি এখন এটা কি পরীক্ষা দিচ্ছি। তো পরীক্ষার ক্ষেত্রে আমরা কোন জিনিসগুলা মাথায় রেখে অ্যান্সারটা করব এটা একটু দেখে নিই। ঠিক আছে? সবার প্রথমে আমাকে কোয়েশ্চেনটা একবার পড়ে নিতে হবে। ঠিক আছে ভাইয়া? আমার এটা পূর্ব থেকে পড়া আছে এইজন্য আমি আর পড়ছি না। দেখো এখানের মধ্যে প্রথমে আমাদের কাজ হচ্ছে সেড নিচে আন্ডারলাইন করা। সেড নিচে প্রশ্নগুলোতে পেন্সিল দিয়ে একটু আন্ডারলাইন করতে পারো। আমি এখানে কম্পিউটারে আন্ডারলাইন করে দিচ্ছি। দেন আমরা আর কোথায় সেট পাই? এই যে দেখছো আমরা এখানে সেট পাইছি আরেকটা।
দেন আমরা দেখি আর কোনো সেট আছে কিনা। আমরা হ্যাঁ, এই যে আরেকটা সেট পাইছি দেখছো? আমরা আরেকটা দেখি আছে কিনা, আর আছে কিনা? না ভাইয়া, আর আমরা সেট পাইনি। এখানে এই যে সেট ছাড়া আমাদের আর কি শব্দ থাকতে পারতো? এই যে দেখো, সেট ব্যতীত আমাদের এই শব্দগুলোও থাকতে পারতো। বেশিরভাগ আছে সেট, এজন্য আমি সেট দিয়ে বুঝাচ্ছি। আমাদের কাজ হচ্ছে সেট যুক্ত যে সেন্টেন্স গুলা, এই সেন্টেন্স গুলা আমাদের কি ফাইন্ড আউট করা। এগুলোর মধ্যে কখনো ইনভার্ট কমা বসবে না। তাহলে এগুলো একটু আমি মার্ক করে দিচ্ছি, দাঁড়াও। এই সেট যুক্ত সেন্টেন্স, এরপরে কি এই সেট যুক্ত সেন্টেন্স, এরপরে দেখো এই যে সেট যুক্ত সেন্টেন্স। বাকি যত সেন্টেন্স আছে প্রত্যেকটা সেন্টেন্সে আমাকে কি করতে হবে? ইনভার্টেড কমা দিয়ে বসিয়ে দিতে হবে। তবে মনে রাখবো ভাইয়া, আমাদের পরপর যদি কোনো একজন ব্যক্তি যদি পরপর দুইটা কথা একসাথে বলে তাহলে কিন্তু হবে না। তো চলো আমরা প্যাসেজটা পড়ে বুঝি যে কোথায় ইনভার্ট কমা কোথায় কি বসবে। আচ্ছা দেখো, দ্য ট্রাভেলার সেড টু দ্য পেশেন্ট, এখানে পেশেন্ট মানে হচ্ছে কি কৃষক। একজন পথিক কৃষককে জিজ্ঞাসা করলো, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, আপনি কি বলতে পারেন যে আপনার আশেপাশে বা এখানে কোনো কি সরাইখানা আছে কিনা? কে বলল? এই যে ট্রাভেলার মানে একজন পথিক বলল। তাহলে আমরা জানি যে রিপোর্টিং ভার্বটা যখন কোনো সেন্টেন্সে প্রথমে বসে তাহলে এই জায়গার মধ্যে কমা দিতে হয়। কোন জায়গায়? এই যে কমা দিয়ে দিলাম। ঠিক আছে ভাইয়া? আমি এটা একটু বোল্ড করে আন্ডারলাইন করে দিচ্ছি। কিভাবে? এই যে দেখো, এই যে বলছিলাম দেখছো? যে শি রিপ্লাইড, এই শি রিপ্লাইড এর পর আমরা কি দিয়েছি? কমা দিয়েছি না? এই শি রিপ্লাইড যেই কথা, দ্য ট্রাভেলার সেড টু দ্য প্রেজেন্ট, একই কথা। কথা বুঝতে পারছো? আচ্ছা এরপরে দেখো আমাদের কি? ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, দেখো এটা তার প্রশ্ন করা হয়েছে না? দেখছো আমি কি বলছিলাম? যদি প্রশ্ন করা হয় তাহলে রিপোর্টেড স্পেসের পরে কি বসবে? কোয়েশ্চেন মার্ক বসবে। তাহলে দেখো আমরা এখানে কি বসাতে পারি? কোয়েশ্চেন মার্ক। তাহলে তোমরা কি ভাইয়া এটা বুঝতে পারছো? ইজি না বিষয়টা? তো চলো একটু দেখি। এরপরে এটার মধ্যে তো হবে না, কারণ এটা কি রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো এই যে ইয়েস, আমি বলছিলাম যদি কোনো উপরোক্ত শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, দেখো পরবর্তী আমাদের আগের পাঞ্চুয়েশনের ক্লাসটা যারা দেখো নাই, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, পেয়ে যাবা, ঠিক আছে? ওইখানে আমি বলছিলাম ইয়েস কথাটা যদি কোনো জায়গায় থাকে এরপর আমরা কি বসাবো? কমা বসাবো। ঠিক আছে ভাইয়া? এরপরে দেখো আমরা কি লিখেছি? ইয়েস আই ক্যান, মানে হ্যাঁ আমি বলতে পারবো যে সরাইখানা কোথায় আছে। তাহলে সেন্টেন্সটা এখানে শেষ। তাহলে এখানে আমরা কি দিতে হবে? একটা ইনভার্টেড কমা দিতে হবে। তাহলে কি সেন্টেন্সটা এখানে কি শেষ হইছে। ইয়েস আই ক্যান, তাহলে বসিয়ে দিলাম ইনভার্ট কমা। আচ্ছা, হ্যাঁ ডান। এই যে দেখো দ্য ট্রাভেলার সেড, এটা কি? এটা রিপোর্টিং ভার্ব না? তাহলে এখানে কি ইনভার্ট কমা হবে না। এরপর দেখো আই ডোন্ট উইশ টু স্টে দেয়ার, দেখো এখানে কি একটা সেন্টেন্স ক্লোজ হইছে না? এখানে কি বলছে? আমি সেখানে থাকতে চাই না। কে বলল? এই যে ট্রাভেলার বলল, ঠিক আছে? তাহলে দেয়ার এর যেহেতু সেন্টেন্স শেষ, আমরা এখানে কি দিব? ফুল স্টপ দিব। দেন দেখো কি বলছে? আই অনলি ওয়ান্ট এ মিল, মানে আমি এখানে শুধু একটু খাবার খেতে চাই। তাহলে দেখো এই যে এই কথাটা বলছে কে? দা ট্রাভেলার। এই যে ট্রাভেলার বলছে, এই কথাটাও কিন্তু কে বলছে? দা ট্রাভেলার বলছে। এই জন্য দেখো উনি একটা কথা পরপর দুইবার বলছেন না? উনি পরপর দুইবার কথা বলছেন না? এই জন্য আমরা পুরো কথাটার মধ্যে কি দিয়েছি? ইনভার্ট কমা দিয়েছি। কথা বুঝতে পারছি? আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখব যে আমরা বলছিলাম যে একটা ব্যক্তি যখন পরপর দুইটা কথা বলবে তখন পুরো দুইটা কথার উপরে একটা ইনভার্ট কমা হবে, নট আমরা আলাদা আলাদা করে দিব। তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা কি ভাইয়া এটা বুঝতে পারছো যে কেন এখানে আর এই যে এখানে পুরোটা কথাটার মধ্যে ইনভার্ট কমা হয়েছে? ওকে, এরপর দেখো এখানে বলছে ফলো মি। কে বলল? কৃষক বলল ফলো মি অ্যান্ড আই উইল টেক ইউ সাম টু এ নাইস ওয়ান, মানে কি আমাকে এখানে বলছে যে আমাকে অনুসরণ করো এবং আমি আপনাকে একটি সুন্দর জায়গায় পৌঁছে দিব, ঠিক আছে? তাহলে দেখো এই কথা কে বলছে? এই কথা অবশ্যই আমরা জানতে পারি যে কৃষক বলছে, যেহেতু আগের কথাটা ছিল কার? দা ট্রাভেলারের, আর এটা যেহেতু আরেকজন ব্যক্তি বলছে এই জন্য আমরা এখানে কি বসাতে পারি? ইনভার্টেড কমা বসাতে পারি। বুঝছো ভাইয়া? তাহলে ভাইয়া আমরা রিপিট করি দেখি, আমরা পুরো কথাটার মধ্যে আমরা প্রথম কাজ হচ্ছে সেটের নিচে আন্ডারলাইন করা। যে জায়গায় সেট আছে কি আমরা প্রথমে আন্ডারলাইন করে আমরা রিপোর্টিং ভার্বটা ফাইন্ড আউট করে রাখবো। রিপোর্টিং ভার্বে যদি আমরা যে সকল লাইনগুলো আছে রিপোর্টেড স্পিচ, প্রত্যেকটা স্পিচের মধ্যে আমরা কি ইনভার্ট কমা বসিয়ে দেব। তবে মনে রাখতে হবে কোনো ব্যক্তি যদি পর পর দুইবার একই কথা বলে তাহলে কিন্তু পুরা দুইটা কথার উপরেই কি আমরা ইনভার্ট কমা বসাবো। তাহলে দেখো আমি এখানে অ্যান্সার দিয়ে দিয়েছি, তোমরা প্রথমে কেউ অ্যান্সারটা দেখবে না, ঠিক আছে ভাইয়া?
তোমরা পরবর্তীতে মিলাবা তোমরা হইছে কিনা। ঠিক আছে? তাহলে দেখো তোমরা কি এটা বুঝতে পারছো? তো আশা করছি আজকের ক্লাসটি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো শেষ একটা অনুরোধ এটাই থাকবে যে এই বইটি, ঠিক আছে? এই বইটি তোমরা তো জানো, তোমরা ইতিমধ্যেই তোমরা এই বইটি সম্পর্কে মোটামুটি জানো। তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে এই বইটি তোমার ফ্রেন্ডের সাথে বা তোমাদের পরিচিত কারো সাথে এটা শেয়ার করো। তোমরা যেরকমভাবে ইংলিশ শিখছো মজা করে তাদেরকেও শিখার সুযোগ করে দাও। আমাদের আসলে সবার কাছে হয়তোবা পৌঁছানোর সৌভাগ্য হবে না। তোমরা যদি শেয়ার করো তাহলেই কিন্তু তারা এই বইটি সম্পর্কে জানতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবে। টাইমস ইংলিশের সাথেই থেকো। আসসালামু আলাইকুম।